এখানে উপস্থিত বাতকুল্লা বিজ্ঞান পরিষদের সহ সম্পাদক মিন্টু বিশ্বাস মহাশয় এবং বাতকুল্লা বিজ্ঞান পরিষদের সক্রিয় সদস্য পাপাই শিকদার মহাশয়, উপস্থিত অন্যান্য সদস্য এবং পাপাই একাডেমির সমস্ত ছোট ছোট ছাত্রছাত্রী সবাইকে আমার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের বিশেষ দিন সম্পর্কে দু চার কথা বলার আগেই আমি আজকের দিনটা কেন এখানে আমরা উপস্থিত হয়েছি সেই বিষয়ে দু একটি কথা বলতে চাই। বাতকুল্লা বিজ্ঞান পরিষদের পরিচালনায় প্রতি বছরই বিশেষ বিশেষ মনীষীদের কর্মকাণ্ড এবং তাদের যে সমস্ত উদ্যোগ সমাজে বিশাল পরিবর্তন নিয়ে এসেছে সে সমস্ত নিয়ে আমাদের প্রতি বছরই বিভিন্ন ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। আমরা জানি বাতকুল্লা ইউনাইটেড একাডেমির স্কুল মাঠ প্রাঙ্গণে প্রতি বছরই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বইমেলা অনুষ্ঠিত হয় বাতকুল্লা বিজ্ঞান পরিষদের পরিচালনায়। এছাড়াও সারা বছর ধরে হাতে কলমে বিজ্ঞান থেকে শুরু করে কুসংস্কার নয় যুক্তি দিয়ে ভাবা, বিভিন্ন ধরনের সাপের অনুষ্ঠান সহ বিশেষ বিশেষ যে সমস্ত মনীষী রয়েছে বাংলা এবং ভারতবর্ষের এবং বিশেষ বিশেষ বিজ্ঞানী, তাদের যে কর্মকাণ্ড যেটা সমাজে একটা বিশাল বড় প্রতিফলন ফেলেছে সেগুলো নিয়ে আমাদের বিভিন্ন সময়ে ঘরোয়া আলোচনা হয়ে থাকে। আজকে বৃষ্টি বিঘ্নিত দিনে এখানে অনেক ছোট ছোট ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে, তাদেরকে বাতকুল্লা বিজ্ঞান পরিষদের পক্ষ থেকে জানাই অসংখ্য অভিনন্দন। কারণ এইরকম একটি বৃষ্টি বিঘ্নিত দিনেও তারা সমস্ত কর্মকাণ্ডকে ব্যতি রেখে এই বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে আজকে তারা এখানে বিভিন্ন ধরনের বক্তব্য পেশ করার জন্য এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য উদ্গ্রীব হয়ে বসে রয়েছে। এবার আমরা আজকের অনুষ্ঠানে যাব। আজকের যে অনুষ্ঠান সেখানে আমরা জানি যে আজকে হচ্ছে 26শে সেপ্টেম্বর। 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর বাতকুল্লার এই যে বিজ্ঞান পরিষদ আমরা আজকে যে অনুষ্ঠান করতে চলেছি তার মূল অনুষ্ঠানের যে ব্যক্তিকে নিয়ে তিনি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং শুধু তাই নয়, এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে আমরা আজকের দিনে দাঁড়িয়ে কেন আলোচনা করব এই বিষয়টা আমাদের আজকে আলোচনার বিষয় ছিল। সব থেকে একটা জিনিস ভাবতে হবে যে সমাজে এই যে আজকে তোমরা সব ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, যখন কোনো বড় কাজ করতে যাওয়া হয় তখন সমাজ থেকে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসে, নিজের বাড়ি থেকে বাধা বিপত্তি আসে। সেইগুলোকে অতিক্রম করে কিভাবে সমাজকে সংশোধন করা যায় সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলায় সবার আগে তার নাম করতেই হয়। এখন এই যে সমাজ, সেই সমাজ ব্যবস্থায় বিদ্যাসাগর কি পরিবর্তন এনেছিল যেটা বর্তমান কালেও আমাদেরকে পথ নির্দেশ করতে পারে, সেগুলো আমরা একটু জেনে নেব। আমরা যদি জানি একটা সময় দেখব যে আমাদের যে সমাজ ব্যবস্থা সেখানে জাতিভেদ প্রথা এবং নারীদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার, সতীদাহ প্রথা এবং পণ প্রথা, এই সমস্ত কুসংস্কার কিন্তু জর্জরিত ছিল আমাদের সমাজ ব্যবস্থায়। বিদ্যাসাগর তিনি কি করলেন? তিনি এসে সমাজ সংশোধনের কাজ করলেন। শুধু তাই নয়, সমাজ সংশোধনের কাজ করে তিনি ক্ষান্ত থাকলেন না। তিনি বুঝতে পেরেছিলেন যে সমাজে অর্ধেক অংশ যারা নারী রয়েছে তাদের উন্নতি করতে হবে। যদি নারীদের উন্নতি না করা যায় তাহলে পরে সমাজ কখনোই এগোতে পারবে না। সেই জন্য তিনি কি করলেন? সবার প্রথমে তিনি নারীদের উন্নতি করার জন্য একদিকে শিক্ষার জগতে শিক্ষা বিস্তার করলেন, আর একদিকে কি করলেন? তিনি সমাজ সংস্কারের কাজে ব্রতী হয়েছিলেন। তিনি সব থেকে বড় কথা, বিদ্যাসাগরের যে দুটো দিক বর্তমান সমাজে দাঁড়িয়েও সমানভাবে প্রাসঙ্গিক, একটা হচ্ছে শিক্ষা বিস্তার আর একটা হচ্ছে যে সমাজ সংস্কার এবং নারী কল্যাণ। যদি আমরা দেখি যে শিক্ষা বিস্তারের দিকে তাকাই তাহলে পরে
একটা সময় কিন্তু শুধুমাত্র কুসংস্কার নয়, অন্ধবিশ্বাস, কুসংস্কার এবং পড়াশোনার চল কিন্তু সেভাবে কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থায় ছিল না। বিশেষ করে নারীরা তো বিদ্যালয়ের গণ্ডিতেই যেতে পারতো না, ঘরের মধ্যেই তাদেরকে এক প্রকার বন্দী হয়ে থাকতে হতো। বিদ্যাসাগর উপলব্ধি করতে পেরেছিলেন, তিনি কি বলেছিলেন যে কন্যা এবং পালনীয় শিক্ষানিয়তি যত্নত, অর্থাৎ কন্যাকেও যত্ন সহকারে লালন পালন করতে হবে। আমাদের এই সমাজ ব্যবস্থায় দীর্ঘদিন ধরে কন্যারা অবহেলিত ছিল, কিন্তু বিদ্যাসাগর প্রথম সমাজে থেকেই তিনি প্রতিবাদ করলেন যে কন্যাকেও যত্ন সহকারে লালন পালন করতে হবে। এবার আমরা মনে করে কি করি যে লালন পালন করতে হবে এইটুকুতেই ক্ষান্ত, কিন্তু তিনি ক্ষান্ত থাকলেন না। তিনি কি করলেন, একদিকে যেমন তিনি মানুষের মধ্যে কথা প্রচার করলেন, অন্যদিকে তিনি কি করলেন, নিজের উদ্যোগে বিভিন্ন ধরনের পত্র পত্রিকা, বিভিন্ন ধরনের গ্রন্থ, পুস্তক, সেগুলো কিন্তু তিনি কি করলেন, নিজে হাতে করে তিনি সেগুলো রচনা করলেন। ছোট ছোট ছেলে মেয়েদের জন্য তিনি কি করলেন, অনেক গ্রন্থ লিখলেন। বর্ণ পরিচয়, কথামালা, বোধোদয়, শিশু শিক্ষার জন্য প্রথম তার যে এই ধরনের ঐকান্তিক প্রচেষ্টা, সেটা তার আগে কিন্তু কোনো বাঙালি লেখক, কবি, সাহিত্যিকদের মধ্যে আর দেখা যায়নি। তিনি একদম ছোটদের থেকে শুরু করলেন। কি করে ছোট ছেলে মেয়েদের পড়াশোনার ধাপটাকে আমরা দেখেছি, বর্ণ পরিচয় আমরা সবাই কম বেশি পড়েছি, বুঝে গেল। বাংলা ভাষা তো 1820 খ্রিস্টাব্দে অনেক আগেও ছিল। সেই চর্যাপদ যখন, তখন থেকে বাংলা ভাষার উত্থান হয়েছে অনেক বছর আগে, কিন্তু সেই বাংলা ভাষাটা খুব জটিল ছিল, যুক্ত বর্ণে ভর্তি ছিল, উচ্চারণ করা যেত না, এতটাই কঠিন ছিল। আজকে যদি আমাদের ওইভাবে বাংলা পড়তে হতো, তাহলে পরে আমরা অনেক বিষয়ে অপরিপক্ক থেকে যেতাম। কিন্তু বিদ্যাসাগর প্রথম অতি সহজ ভাবে কি করে আমরা পড়াশোনা করতে পারি, তার জন্য তিনি শুধু এই ধরনের তার এই যে বর্ণ পরিচয়ের পাশাপাশি তিনি আস্তে আস্তে আমাদেরকে বিভিন্ন ধরনের সহজ ভাবে বই পুস্তক লিখে ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনার আঙ্গিকে আসার জন্য তিনি সর্বতভাবে চেষ্টা করলেন। আবার কি করলেন, এই যে ছেলে মেয়েগুলো রয়েছে যারা পড়াশোনা করবে, তাদের কি দরকার, বই দরকার। তো বই নাহলে পড়বে কোথায়? তা আজকে যেমন জেরক্সের দোকান রয়েছে, প্রচুর ছাপাখানা রয়েছে, কিন্তু সেই সময়ে বই পুস্তক ছাপার জন্য ছাপাখানাও ছিল না। তিনি নিজের উদ্যোগে কি করে বই ছাপানো যায় তার উদ্যোগও নিয়ে নিলেন, সংস্কৃত যন্ত্র তিনি তৈরি করে ফেললেন, সেখানে অনেক পুস্তক সেখানে তিনি ছাপানোর ব্যবস্থা করে দিলেন। বুঝে গেল, নিজে লিখছেন, নিজে বই ছাপাচ্ছেন, নিজে সমাজে ঐকান্তিক প্রচেষ্টায় তিনি এগিয়ে চলছেন। অর্থাৎ আজকে আমাদের যে আলোচনা, যে আজকের দিনে বিদ্যাসাগর কতটা প্রাসঙ্গিক, তাহলে পরে আমরা এই যে পড়াশোনা করছি আজকে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ উকিল, ব্যারিস্টার, আজকে আমরা এত সহজ ভাবে আমরা পড়াশোনা করতে পারছি, এই জন্য সবার প্রথমে আমরা যে অনেকেই বাড়িতে ঈশ্বর সাধনা করে, আমাদের ঈশ্বর হওয়া উচিত রামমোহন বিদ্যাসাগর। কারণ আমরা আজকে এই জায়গাটা অনেকে পৌঁছতেই পারতাম না যদি বিদ্যাসাগর না থাকতো। পড়াশোনাটাকে এত সহজ ভাবে, মানে তার নামের মধ্যে যেমন ঈশ্বর রয়েছে, তার কর্মকাণ্ডেও তিনি ঈশ্বর প্রদত্ত মানুষ। তার কারণ আজকে আমরা এই যে এত সহজভাবে পড়াশোনা করে বিভিন্ন ধাপে ধাপে আমরা এগিয়ে যেতে পারছি, সে বিষয়ে তার এই ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমানে আরো বেশি পরিমাণে প্রাসঙ্গিক করে তুলেছে তাকে। বোঝা গেল, সেই জন্য আমাদের নায়ক নায়িকাদের নিয়ে এত মাতামাতি না করে আমাদের প্রত্যেকের ঘরে অন্তত পক্ষে একটা করে বিদ্যাসাগরের ছবি থাকা উচিত। কারণ তিনি এই কাজগুলো না করলে পরে আজকে বাঙালি সমাজ অনেক পিছিয়ে যেত। শুধু কি তাই, সমাজ সংস্কারের কাজে তার একটা গুরুত্বপূর্ণ অবদান ছিল। মেয়েদের খুব অবহেলা ছিল, আমি বলেছি। তিনি বিধবা বিবাহ পাশ করার জন্য তিনি সমাজের বিপক্ষে একা দাঁড়িয়ে থেকে লড়াই করেছে। যেখানে আজকের সমাজে বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন ধরনের অন্ধবিশ্বাস এবং এই সমাজ ব্যবস্থা অনেক বেশি কলুষিত হয়ে পড়েছে, সেখানে আমরা কিন্তু লড়াই করতে পারছি না, সেই শক্তি আমাদের নেই। আমরা লোক খুঁজে বেড়াচ্ছি, কাকে নিয়ে আন্দোলন করব, কাকে নিয়ে কি করব। কিন্তু বিদ্যাসাগর নিজে এককভাবে সমস্ত বুদ্ধিজীবী শিক্ষিত সমাজের বাইরে থেকে তাদেরকে যুক্তি দিয়ে তাদের সঙ্গে লড়াই করে তিনি সেই সমাজ সংস্কারের কাজে তিনি কিন্তু লড়েছিলেন। বিখ্যাত সমাজ সংস্কারক বা আমরা শিক্ষাবিদ বলতে পারি রাধাকান্ত দেব, তাকে পর্যন্ত তিনি পরাস্ত করেছেন। তারা কিন্তু বিদ্যাসাগরের বিপক্ষে লড়াই করার চেষ্টা করেছিল, কিন্তু বিদ্যাসাগর কি করেছিল, বিদ্যাসাগরের বিপক্ষে প্রায় 80% ভোট পড়েছিল মানুষের, যে বিধবা বিবাহ আইন যাতে পাস না করতে পারে। কিন্তু তা সত্ত্বেও বিদ্যাসাগরের যে ঐকান্তিক চেষ্টা, আমরা যদি কোনো বিষয়ে কোনো মনোযোগ দিয়ে কোনো কাজ করি, তাহলে পরে সেখানে আমরা সাফল্য পেতে পারি।
বিদ্যাসাগর সেই মনোযোগ দিয়ে নিজে এককভাবে দাঁড়িয়ে থেকে সর্বস্ব বিলিয়ে দিয়ে সমাজের সমস্ত প্রান্তিক মানুষের জন্য তিনি উপকার করে গরিব মানুষদের, অসহায় মানুষদের পাশে থেকে তিনি কিন্তু একদিকে যেমন সমাজ সংস্কার করেছে, অন্যদিকে বিধবা বিবাহের মতো নারী কল্যাণেও তিনি কিন্তু এগিয়ে এসেছে। এবং সেই সঙ্গে লর্ড ক্যানিং আইন করে বিধবা বিবাহ আইন পাশ করেছিল, তার জন্য তাকে মেরে ফেলা পর্যন্ত হুমকি দেওয়া হয়েছিল সেই সমাজে। বর্তমান সমাজের থেকে অনেক বেশি ভয়ানক কুসংস্কারাচ্ছন্ন সেই সমাজ ছিল, ধর্মীয় গোলামি ছিল। তিনি কিন্তু ধর্ম দিয়েই মানুষকে বুঝিয়েছিলেন। তখনকার সমাজ এতটাই ধর্মান্ধ ছিল যে মানুষকে বোঝাতে গেলে পারে ধর্মীয় গ্রন্থের ব্যাখ্যা করতে হয়। তিনি বুঝিয়েছিলেন স্বামীর যদি মৃত্যু হয় কোনো কারণে, বা স্বামী যদি পাগল হয়ে যায়, স্বামী যদি হারিয়ে যায়, তাহলে পারে অবশ্যই বিধবা নারীর তাকে বিয়ে দেওয়া অবশ্যই উচিত। বোঝা গেল? তিনি সেই জন্য সংস্কৃত শ্লোক উদ্ধৃত করেছিলেন শাস্ত্র থেকে, পরাশর সংহিতা শাস্ত্র থেকে। বোঝা গেল? নষ্টমৃতে প্রব্যজিতে পতিতে পতৌ পঞ্চপতেষু পতিনাং বিধিহতে নারীহতে বিধিহতে, এরকম কোন শেষে একটা কথা রয়েছে। সেই কথা দিয়ে তিনি বুঝিয়েছিলেন যে স্বামী যদি কোনো কারণে হারিয়ে যায় বা পাগল হয়ে যায় বা সংসার ছেড়ে চলে যায়, ক্লিব হয়ে যায়, তাহলে পরে কিন্তু বিধবা নারীর বিয়ে দেওয়া চলে। বোঝা গেল? অর্থাৎ যেখানে সমাজের বিপক্ষে যে এককভাবে দাঁড়িয়ে তিনি সেই সমাজ সংস্কার করছে। এখন বিষয় হচ্ছে তিনি অত বছর আগে করে গেছে, এখন আমাদের কি দরকার এই নিয়ে আলোচনা করার? এই কারণেই আলোচনা করা দরকার যে এই কুসংস্কারাচ্ছন্ন যে সমাজ, তাকে সংশোধন তিনি একা দাঁড়িয়ে থেকে কিন্তু করতে পেরেছে। সেই সাহস বর্তমানে আমাদের পেতে হবে বিদ্যাসাগরের কাছ থেকে, সেই সাহস পেতে হবে রামমোহনের কাছ থেকে, যার জন্য আজকে মৃত্যুর এত বছর পরে 1891 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়েছে। তাহলে 100 বছর পেরিয়ে গেছে প্রায়। আজকে যদি আমরা ধরি 133 বছর তার মৃত্যু হয়ে গেছে, তা সত্ত্বেও তিনি সমানভাবেই আমাদের মধ্যে প্রাসঙ্গিক এবং তাকে আমাদের অন্ততপক্ষে মাঝে মাঝেই স্মরণ করা উচিত এবং তার পথ নিয়ে আমাদেরকে চলতে হবে। বুঝে গেল? সেই জন্য আজকে এই আলোচনাটা খুবই প্রাসঙ্গিক। বাতকুল্লা বিজ্ঞান পরিষদের এই আলোচনা আরো বেশি যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে, বাতকুল্লা বিজ্ঞান পরিষদের সম্পাদক, সভাপতি এবং অন্যান্য সদস্যরা, তারাও এই বিষয়ে অনেক আলোচনা করবে। আমাদের আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে গেছে, সেই জন্য আমি আর খুব একটা কথা বলবো না। সেই জন্য একটা কথাই বলবো যে বর্তমানে আমরা আধুনিক হয়েছি, সেই আধুনিক আর্টিফিশিয়াল। আমাদের বিদ্যাসাগরের মতো চিন্তা ভাবনায় আধুনিক হতে হবে, কাজের মধ্যে দিয়ে আধুনিক হতে হবে। একদিকে তিনি আত্মমানুষের সেবা করছেন, শিক্ষা বিস্তার করছেন, আবার তিনি ধর্মগ্রন্থ পড়ে সেখানে যেটা ঠিক সেইটাকে তিনি ব্যাখ্যা করে বলে দিচ্ছে যে এটা ঠিক, আর তোমাদের যে কুসংস্কার সেগুলো ভুল, সেটাও তিনি পড়াশোনা করে করছে। এবং তার পাশাপাশি কি সমাজ সংস্কার করছে। এতগুলো কাজ একজন মানুষ একা দাঁড়িয়ে থেকে করতে পারছে। সেই জন্য আজকের দিনে আমাদেরকে এই উদ্যোগ নিতে হবে, বিদ্যাসাগরের পথ অনুসরণ করে আমরা যাতে ভবিষ্যতের একটা সুষ্ঠু সমাজ, সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা আমরা সবাইকে উপহার দিতে পারি, সেই দিকেই আমাদের নজর রাখতে হবে। এই বলে আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি।